আজ আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক যে অধ্যায়টি রয়েছে তার 4 নম্বর ক্লাস করব। এটাই আমাদের এই অধ্যায়ের লাস্ট ক্লাস, অর্থাৎ শেষ লেকচার ক্লাস। ওকে, এরপরে আমরা এমসিকিউ এসিকিউ প্র্যাকটিস করব, পরের দিন আসবে ক্লাসটা। ওকে, এবং আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের অবদান, সমস্যা, প্রাসঙ্গিকতা, ভবিষ্যৎ ইত্যাদি। ওকে, দেখো, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্ভব, উদ্দেশ্য ইত্যাদি বিষয় নিয়ে, এছাড়া বৈশিষ্ট্য সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলাম। যারা ওই ক্লাসটা দেখোনি, আগে ওই ক্লাসটা দেখো, তারপরে এই ক্লাসটায় আসো, না হলে হয়তো বুঝতে অনেকটাই অসুবিধা হবে। কারণ জোট নিরপেক্ষ আন্দোলন কি কি জিনিস এটাই যদি না বোঝো তাহলে এটা বুঝবে কি করে, তাই না? ওর উদ্দেশ্য কি, ওর বৈশিষ্ট্য কি, এগুলোই যদি ভালো করে না বোঝো তাহলে এই ক্লাসটা বুঝতেই পারবে না। ওকে, তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথমে আমরা কি কি নিয়ে আলোচনা করব সেটা দেখে নিই। দেখো, আজকে যেরকম এই জোট নিরপেক্ষ আন্দোলনের অবদান দেখব, ঠিক আছে, তারপরে এর সমস্যা কি, যদিও আমরা বেসিক বিষয়গুলো আলোচনা করব, ঠিক আছে। নেক্সট, তারপর জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা, অর্থাৎ বর্তমান সময়ে এর কি দরকার রয়েছে আদেও নাকি দরকার নেই এই জিনিসটা। তারপরে এই আন্দোলনের ভবিষ্যৎ কি, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনের ভবিষ্যৎ কি, এই জিনিসগুলো দেখব। ওকে, প্রথমেই আমরা দেখি জোট নিরপেক্ষ আন্দোলনের অবদান, অর্থাৎ এই পুরো বিশ্বে এর অবদান কি, এ কি কাজ করেছে, এটা আদেও হয়ে কি ভালো জিনিস হয়েছে, ভালো কিছু হয়েছে, সেটা আমরা দেখি। প্রথমে বলছে উপনিবেশবাদের বিরোধিতা। দেখো, এই জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত যে সমস্ত রাষ্ট্র ছিল তারা সর্বদা কি করে গেছে, উপনিবেশবাদের বিরোধিতা। উপনিবেশবাদ বলতে ওই যে একটা রাষ্ট্র অন্যের ওপরে কর্তৃত্ব ফলাবে, অন্যের ওপরে অন্য রাষ্ট্রকে শাসন করবে, যেটা ব্রিটেন করছিল কার ওপরে, আমাদের ভারতের ওপরে। তারা আমাদের উপরেই উপনিবেশ বিস্তার করেছিল, উপনিবেশ স্থাপন করেছিল, তাই না? এই যে এই রাষ্ট্রগুলো, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত রাষ্ট্রগুলো, তারা কেন এই উপনিবেশবাদের বিরোধিতা করছিল? কারণ তারা সদ্য স্বাধীন হয়েছে, তারা কোনো না কোনো দেশের উপনিবেশ ছিল, তারা জানে একটা রাষ্ট্রের আন্ডারে থেকে শাসিত হলে সেটা কতটা কষ্টের, তারা কতটা অত্যাচার করতে পারে। তো তারা চাইছিল এই পরাধীনতা পৃথিবীতে থাকবে না। মানুষ এখানে পরাধীন হতে এসছে? নিশ্চয় না, তারা স্বাধীনভাবে বাঁচতে এসছে। তো এই জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো এটাই চাইছিল যে পুরো বিশ্বে সবাই স্বাধীন থাকুক, সবাই তার মতামত প্রকাশ করতে পারুক, সবাই স্বাধীনভাবে বাঁচতে পারুক, তার উন্নত জীবনযাপন গড়ে তোলার অধিকার পাক, এই জিনিসগুলো তারা চাইছিল। ফলে তারা দেখছিল যে এই উপনিবেশ যদি থাকে, কেউ যদি উপনিবেশ বিস্তার করে তাহলে এটা হওয়া সম্ভব নয়। তাই জন্য তারা কি করছিল, যে না, এর বিরোধিতা করতে হবে। এছাড়া সেই সময় যখন এই জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছে তখন অনেক রাষ্ট্র পরাধীন ছিল। সেই রাষ্ট্রে যখন আন্দোলন চলছে যে আমাদের স্বাধীনতা চাই, সেই যে মুক্তি আন্দোলন, সেই আন্দোলনের সমর্থন করছিল এই রাষ্ট্রগুলো। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। এরপরে আসছে বর্ণবিদ্বেষ প্রথার বিরোধিতা। বর্ণবিদ্বেষ প্রথা কি জিনিস খুব ভালোভাবে বোঝো। একদিকে সাদা, একদিকে কালো, ঠিক আছে। এই যে সাদা চামড়ার লোক কারা ছিল, ইংরেজরা। তারা কি করতো, কালো চামড়ার মানুষদের উপরে অত্যাচার করতো, তাদের দেখতেই পারতো না, তারা যে মানুষ সেটাই তারা ভাবতো না। এই যে পার্থক্য, এই পার্থক্যটা শেষ করে দিতে চাইছিল এই রাষ্ট্রগুলো। বলছে এইরকম পার্থক্য কেন, মানুষ সাদা কালো যেমন খুশি হতে পারে, মানুষ মানুষ হিসেবে তার অধিকার পাবে, সে কারো আন্ডারে থাকবে না, কারো দ্বারা অত্যাচারিত হবে না। তো এর বিরোধিতা আমরা করব, এই জিনিসটা শেষ করে দিতে হবে, বোঝা গেল? এবং এতে সফলতাও পেয়েছিল এই রাষ্ট্রগুলো, ঠিক আছে। নেক্সট, আন্তর্জাতিক সমস্যা সমাধান। দেখো, আন্তর্জাতিক সমস্যা সমাধান বলতে এই যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন সমস্যা হচ্ছিল, এই সমস্যাগুলো আগে কি হতো, লড়াই করে সমস্যা সমাধান করতে চাইতো নাকি ওরে হারিয়ে দিতে চাইতো। কিন্তু এই জোট নিরপেক্ষ রাষ্ট্র বলছে না, এরকম হবে না, আমরা শান্তিপূর্ণভাবে এর সমাধান চাই। এর জন্য তারা কি করছে, বসে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে সেই সমস্যাগুলো মিটিয়ে নিচ্ছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, যেরকম সম্মিলিত জাতিপুঞ্জের মতো যে সংস্থাগুলো রয়েছে তাদের হেল্প নিচ্ছে, নিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে। তারা ওই লড়াইয়ের মধ্যে যাচ্ছে না, এবং এতেও কিছুটা সাফল্য লাভ করেছিল। নেক্সট হচ্ছে নিরস্ত্রীকরণের উদ্যোগ। এই যে জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো বলতে পারো যে সারা বিশ্বে অস্ত্র কমানোর একটা ডাক দিয়েছিল, অস্ত্র নষ্ট করার একটা ডাক দিয়েছিল। তারা ভেবেছিল যে যদি অস্ত্র থাকে তাহলে যুদ্ধ করার একটা ইচ্ছা জাগবে। ওই যে সামনে খাবার থাকলে যেমন খাবার খাওয়ার একটা ইচ্ছা জাগে না, যখন তোমার সামনে একটা পিৎজা, ফ্রাইড রাইস থাকে, ঠিক আছে, বিরিয়ানি থাকে, তখন খেতে ইচ্ছা করবে, তাই না, যতই পেট ভরা থাক। সেই রকমই বলছে, সামনে যদি অস্ত্র থাকে, তোমার কাছে পারমাণবিক বোমা আছে, তোমার ক্ষমতা দেখানোর ইচ্ছা জাগবেই।
তো তারা বলছে যে অস্ত্র নতুনভাবে পরীক্ষা করো না, আর পারলে অস্ত্রগুলোকে ধ্বংস করে দাও। এই ডাকটা তারা দিয়েছিল। তারা চাইছিল যে পৃথিবী একটা শান্তির জায়গায় পরিণত হোক। ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা সেই লড়াই, তখন এই পরিস্থিতির মধ্যে শান্তি দরকার ছিল, সেটার ডাক দিয়েছিল। এছাড়া ঠান্ডা যুদ্ধের উত্তেজনা প্রশমন, দেখো ওই যে দুখানা ভাগ হলো, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, একদিকে সোভিয়েত ইউনিয়ন, যদি এই দুখানা জোটের মধ্যে তারা যোগদান করত, ওই ঠান্ডা যুদ্ধ কখনো থামতো? কখনো থামতো না। সেই সময় এই যে এরা নিরপেক্ষ থেকে কিছুটা হলেও এই ঠান্ডা যুদ্ধের তীব্রতা কিছুটা হলেও কমিয়েছিল। নেক্সট, আন্তর্জাতিক সহযোগিতার প্রসার, এবং তারা এই আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে যে বিভিন্ন রাষ্ট্র আছে, সামরিক দিক থেকে নয়, শুধু অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে একে অপরকে হেল্প করতে চাইছিল। এর জন্য তারা কি করেছিল? দক্ষিণী সহযোগিতা বৃদ্ধি করেছিল। তারা চাইছিল যে এই যে দক্ষিণ এশিয়ার বা দক্ষিণ গোলার্ধের যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশগুলো একে অপরকে হেল্প করবে। একে অপরকে হেল্প করার মাধ্যমে তারা পৃথিবীটাকে একটা শান্তিপূর্ণ স্থানে পরিণত করবে। ক্লিয়ার হলো? আশা করছি ক্লিয়ার হয়েছে। কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই জিজ্ঞাসা করো। ওকে, যাই হোক, নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের সমস্যা। এখন দেখো, খুব ভালো চলছে, এর কিছু সমস্যাও দেখা দিয়েছে, যে এই কিছু ক্ষেত্রে যে ফেল হয়ে যেতে পারে। কি কি কারণ? এক হচ্ছে, অনেক কারণ আছে, তার মধ্যে আমরা 4টে কারণ নিয়ে আলোচনা করব। এক হচ্ছে মতাদর্শগত পার্থক্য। এই যে জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো ছিল, তাদের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মত পার্থক্য ছিল, মতাদর্শের দিক থেকে পার্থক্য ছিল। কেউ শুধুমাত্র সমাজতান্ত্রিক মতাদর্শের অনুসারী ছিল, আবার কিছু রাষ্ট্র মিশ্র অর্থনীতি বা মিশ্র মতাদর্শের অনুসারী ছিল, যেখানে পুঁজিপতি এবং সমাজতান্ত্রিক মতাদর্শের অনুসারী ছিল। এই যে বিভিন্ন ধরনের মতাদর্শের উপস্থিতি যখন লক্ষ্য করা যাচ্ছে, তাদের মধ্যে একটা বিবাদ বাঁধবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এরা যুদ্ধ চায় না, কিন্তু এরা তো যে কোনো মতাদর্শের অনুসারী হতে পারে, তাই না? তোমরা এখন বলতে পারো, দাদা তাহলে সেই এরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়নি কেন? এরা এই মতাদর্শের অনুসারী ছিল, কিন্তু ওরা চায়নি ওদের সঙ্গে যুক্ত হতে, সেটা আলাদা বিষয়। তুমি একটা মতাদর্শের অনুসারী বলে তুমি ওর সঙ্গে যুক্ত হবে, এর কোনো মানে নেই, বা এরকম কোনো জোর নেই যে তোমার ওর সঙ্গে যুক্ত হতেই হবে। আরো ভালো করে বোঝাই, তুমি একটা রেস্টুরেন্ট খুলবে কেএফসির মতো, ঠিক আছে? সেম তোমার বন্ধু এখন খুলবে, সেও কি করবে? কেএফসির মতোই খুলবে। এমন নয় যে দুজনকেই একসঙ্গে একটাই রেস্টুরেন্ট দিতে হবে, এইরকম কোনো জোর নেই, তোমরা আলাদা আলাদা খুলতেই পারো, তাই না? সেম জিনিস এখানে, যে মতাদর্শ এক হতে পারে, তাদের চিন্তাভাবনা এক হতে পারে, কিন্তু তারা যে যুক্ত হবে এর কোনো মানে নেই। ক্লিয়ার? তো এই যে জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো ছিল, তাদের মধ্যে বিভিন্ন মতাদর্শ ছিল, তারা বিভিন্ন ধরনের মতাদর্শের অনুসারী ছিল, ফলে তাদের মধ্যে একটু হলেও মতের অমিল দেখা যাচ্ছিল, যেটা একরকম এই জোট নিরপেক্ষ আন্দোলনের সমস্যা হিসেবে দেখা দিয়েছিল। যে অনেক সময় কোনো একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা ঠিক হচ্ছে না, এরকম অমিল থেকেই যাচ্ছে, অথবা কোনো সিদ্ধান্ত যদি নিয়ে নেওয়াও হয়, তারপরেও সেটা যেন কার্যকর হচ্ছে না, এইরকম সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। নেক্সট, অর্থনৈতিক সমস্যা। এই যে রাষ্ট্রগুলো ছিল, এখানে বেশিরভাগ রাষ্ট্রই কেমন ছিল জানো? যে দরিদ্র ছিল। বিশেষ করে আফ্রিকার দিকের বেশ কিছু রাষ্ট্র এবং এশিয়ার অনেক রাষ্ট্র, এই যে ভারত, দক্ষিণ আফ্রিকা, এরা ছিল একটু তুলনামূলক শক্তিশালী, ঠিক আছে? অর্থাৎ এরা অর্থনৈতিক দিক থেকে তুলনামূলক শক্তিশালী ছিল, কিন্তু অন্যান্য বেশ কিছু রাষ্ট্র, বেশ বলতে বেশিরভাগ রাষ্ট্র ছিল অর্থনৈতিক দিক থেকে খুব দরিদ্র। ফলে কি দেখা যাচ্ছিল? যে এই অর্থনৈতিক অসাম্য, এই অসাম্যটা সমস্যার সৃষ্টি করছিল। ক্লিয়ার? নেক্সট, পারস্পরিক দ্বন্দ্ব। দেখো, এই যে জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলোর মধ্যে বলা যায় যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, যে অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে বা কোনো সামাজিক ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে একরকম তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। উদাহরণ হিসেবে আমরা যদি বলি, এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সবসময় লড়াই বেঁধে রয়েছে, এটাও একটা সমস্যা, তাই না? নেক্সট, আঞ্চলিক সংস্থার উদ্ভব। এছাড়া আরও একটা সমস্যা দেখা দিয়েছিল, যে বিভিন্ন আঞ্চলিক সংস্থা গড়ে উঠেছিল, যেরকম ব্রিক্স, G20, এইরকম বেশ কিছু সংস্থা, যারা নিজেরা কি করছিল? নিজের এলাকার উন্নতি করে নিচ্ছিল। দেখালো এই যে 4-5টা দেশ মিলে সে একটা সংস্থা নতুন গঠন করেছে, তারা বলছে না, আমার আর ওই জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে লাভ নেই, আমরা এগুলোর মাধ্যমেই সমস্যার সমাধান করে নেবো, এই 4-5টা দেশ আমরা ভালো থাকলেই হবে। বোঝা গেল? তারা নিজেদের এলাকায় কয়েকটা রাষ্ট্র মিলে একটা নতুন সংস্থা তৈরি করছে। যখনই নতুন সংস্থা তৈরি করছে, তারা ওর উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছে, তারা বলছে যে না, আর দরকার নেই জোট নিরপেক্ষ আন্দোলন, ওর সঙ্গে যুক্ত থেকে লাভ নেই, এইরকম একটা ভাব। ক্লিয়ার হচ্ছে? এটাও একটা সমস্যা। ওকে, আশা করি এটাও ক্লিয়ার হলো। নেক্সট,
এইবার হচ্ছে এই জোট নিরপেক্ষ আন্দোলন বর্তমানে কেন দরকার। প্রথম, সামাজিক সমস্যাগুলো দূরীকরণের সক্রিয়তা। দেখো, সামাজিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যা দেখা দেয় সেই সমস্যা দূর করার জন্য যদি প্রতিটা রাষ্ট্র একসঙ্গে মিলে কাজ করে তাহলে সেটা খুব দ্রুত দূর করা সম্ভব হবে, তাই না? সবাই ভাই ভাইয়ের মতো যদি কাজ করে থাকে তাহলে তো এমনিই সব পরিষ্কার হয়ে যাবে, তাই না? সামাজিক যত সমস্যা রয়েছে। নেক্সট, দরিদ্র দেশগুলির স্বার্থ রক্ষা। এছাড়া দক্ষিণ গোলার্ধে এমন কিছু দরিদ্র রাষ্ট্র ছিল, তাদেরকে যদি হেল্প করা যায়, তাদেরকে অর্থনৈতিক দিক থেকে যদি হেল্প করা যায়, তাদেরকে উন্নয়নশীল রাষ্ট্রে যদি পরিণত করা যায়। এখন তোমার বাড়ির তোমার খাওয়া হচ্ছে না, তোমার প্রতিবেশী যদি তোমাকে হেল্প না করে কি করে হবে, তাই না? তো এই যে প্রতিবেশী রাষ্ট্রগুলো অর্থাৎ এই জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত যে রাষ্ট্রগুলো, তারা যদি ওই দরিদ্র রাষ্ট্রগুলোকে হেল্প করে তাহলে ওই রাষ্ট্রগুলোও উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে, যেখানে এর দরকার রয়েছে, তাই না? তো এই ক্ষেত্রে কাজ করতে পারে এই জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো, হ্যাঁ কি না? তো এর জন্যও দরকার রয়েছে। নেক্সট, নিরস্ত্রীকরণের ক্ষেত্রে ভূমিকা পালন। এছাড়া সারা বিশ্বে যাতে অস্ত্র কমায়, অস্ত্র নতুনভাবে পরীক্ষা না করে, এই ক্ষেত্রে বিভিন্ন চুক্তি করতে পারে এই জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো একে অপরের সঙ্গে, করে কি করতে পারে, এগুলো কমাতে পারে। তো এক্ষেত্রেও দরকার রয়েছে। এছাড়া পরিবেশ সমস্যার সমাধান। এখন তুমি একটা জিনিস ভাবো, আমরা এখানে গাছ লাগাচ্ছি, ভারতবর্ষে গাছ লাগাচ্ছি, পরিবেশ দূষণমুক্ত রাখার চেষ্টা করছি, ঠিক আছে? কিন্তু আমাদের পাশের রাষ্ট্র পাকিস্তান, সে কি করছে? গাছ কাটছে, বোমা ফাটাচ্ছে, ফলে কি পরিবেশটা দূষণ হচ্ছে। ওদের বায়ু কি এমন যে এই ভারতের বর্ডার পার করবে না, ওদের বায়ু এইদিকে আসতে পারে, তাই না? ফলে ওরা যদি নষ্ট করে, ক্ষতি আমাদেরও, তাই না? পুরো পৃথিবীর ক্ষতি। কেউ যদি দূষিত করে, পুরো পৃথিবীর ক্ষতি, হ্যাঁ কি না? সমস্যা সবাইকার হবে এই যে পরিবেশ বিষয়ক জিনিসগুলো এমন। তো যদি আমরা জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো একে অপরের সঙ্গে মানে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্যা সমাধানে উদ্যোগ নিই, তবে কি হবে? এই সমস্যারও সমাধান হবে, হ্যাঁ কি না? এটা একার পক্ষে করা সম্ভব নয়। তো এই ক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলনের দরকার রয়েছে। ওকে, নেক্সট, নয়া উপনিবেশবাদের কৌশলকে প্রতিহত করা। অর্থাৎ এই জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো তারা সকলে মিলে এই নয়া উপনিবেশবাদকেও শেষ করতে পারে। উপনিবেশবাদ তার একটা কৌশল ছিল, আর নয়া উপনিবেশবাদের একটা কৌশল রয়েছে। তোমরা জানাও, সেটা গুগল সার্চ করে হোক বা যেখান থেকে খুশি সার্চ করে হোক, বা তোমার যদি জানা থাকে বা এই শব্দ থেকে তোমার যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও যে নয়া উপনিবেশবাদ কি জিনিস। ওকে, নাহলে আমি নিশ্চয়ই বলবো। ওকে, নেক্সট, সন্ত্রাসবাদ মোকাবেলা। দেখো, সন্ত্রাসবাদের ক্ষেত্রে কিভাবে এরা একে অপরকে হেল্প করতে পারে। ধরো পাকিস্তান থেকে একখানা সন্ত্রাস আমাদের এখানে বোম ফেলেছে, এখন সে বোম ফেলে পালিয়ে গেছে বাংলাদেশে। এখন বাংলাদেশ যদি আমাদেরকে হেল্প না করে, আমি বর্ডার পেরিয়ে যাব, গিয়ে যেতে পারবো, গিয়ে ওকে ধরে নিয়ে আসতে পারবো? নিশ্চয়ই না। যদি লুকিয়ে যাই তাহলে বাংলাদেশের জন্য আমরা সন্ত্রাসবাদী হয়ে গেলাম, তাই না? কিন্তু বাংলাদেশ যদি আমাকে হেল্প করে তাহলে আমি একজন ভারতের প্রতিনিধি হলাম, ওর কাছে হেল্প চেয়ে আমি ওখানে গেলাম, গিয়ে ওকে ধরে নিয়ে চলে আসলাম, যে ও আমার এখানে বোমা পাঠিয়েছেন, আমি এখানে ওকে শাস্তি দেবো, নিয়ে চলে আসলাম। ক্লিয়ার হলো? নেক্সট, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার। দেখো, আগে যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা ছিল, অর্থনৈতিক সংস্থাগুলো, তারা সাধারণত ওই যে বড় বড় রাষ্ট্রগুলোর জন্য কাজ করত, শক্তিশালী রাষ্ট্রগুলোর জন্য কাজ করত। তো এই ব্যবস্থার সংস্কারের চেষ্টা করছিল কারা? এই জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো, তাই না? যেরকম নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, এর মাধ্যমে তারা কি করতে পারতো, যে দরিদ্র রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর সঙ্গে যাতে সমতা বজায় রাখে ওই যে পুরনো যে সংস্থাগুলো তারা। এছাড়া এরা যদি সম্মিলিত জাতিপুঞ্জে একটু চাপ দেয়, চাপ দিয়ে বলে দেখো সবাইকে সমান চোখে দেখতে হবে, ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র একটু শক্তিশালী ছিল, ওকে বেশি হেল্প করবে, আর আমরা দুর্বল ছিলাম বলে আমাদেরকে হেল্প করবে না, এরকম করলে হবে না, আমাদের সমান অধিকার চাই, আমরা দয়া চাই না, আমরা আমাদের অধিকার চাই, এরকমভাবে যদি চাপ দেয় তাহলে কিন্তু এই প্রবলেমটাও সলভ হতে পারতো। নেক্সট, মানবাধিকার রক্ষা। পুরো বিশ্বে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে পারতো। দেখো, 120টা জোট নিরপেক্ষ রাষ্ট্র রয়েছে, এই 120টা রাষ্ট্রের মধ্যে 5টা রাষ্ট্রের জনগণ এই মানবাধিকার পাচ্ছে না, তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তাহলে বাকি 115টা রাষ্ট্র ওই 5টা রাষ্ট্রকে চাপ দিতে পারে, দিয়ে সেখানকার মানুষের মানবাধিকার পাইয়ে দিতে পারে, তাই না? এরকম হতে পারে। তারা নিজেরা যদি মানে মিশে থাকে, নিজেরা ভাই ভাই হিসেবে থাকে, তাহলে এই প্রবলেমগুলোও সলভ হবে, ফলে আমাদের বিশ্ব একটা শান্তিপূর্ণ বিশ্বে পরিণত হবে। বোঝাতে পারলাম তো? সেই কারণে দরকার রয়েছে এই জোট নিরপেক্ষ আন্দোলনের। নেক্সট, আমরা যাব এই জোট নিরপেক্ষ আন্দোলনের ভবিষ্যৎ কি। এখন জোট নিরপেক্ষ আন্দোলনের
আমরা দেখলাম কিছুটা দরকার রয়েছে, কিন্তু এই দরকার সেই জোট নিরপেক্ষ আন্দোলন আদেও মেটাতে পারবে কিনা সেটা নির্ভর করছে সে কতটা আপগ্রেড হচ্ছে। কারণ এই জোট নিরপেক্ষ আন্দোলনের মতাদর্শ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে এক ছিল আর বর্তমানে আর এক। তো বর্তমান সময়ের সঙ্গে তাদের মতাদর্শেরও চেঞ্জ করতে হবে, তাদের সহযোগিতার পরিধিকে বাড়াতে হবে, বর্তমানে নিজেদের মধ্যে যে সমস্যা সেই সমস্যাগুলোকে মেটাতে হবে, তাদের মধ্যে যে অর্থনৈতিক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকেও মেটাতে হবে। এই যে এত সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো যদি মেটাতে পারে এবং বর্তমান সময়ের সঙ্গে যদি চলতে পারে তাহলেই এটা কার্যকর হবে। আর যদি এটা মেটাতে না পারে তাহলে এর কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছে না। অর্থাৎ আমি বলতে চাইছি যে জোট নিরপেক্ষ আন্দোলনের রাষ্ট্রগুলো তাদের মধ্যেকার বিভিন্ন সমস্যা যদি মিটিয়ে নিতে পারে তবেই তাদের লক্ষ্যগুলো বর্তমান সময়ে পরিপূর্ণতা পাবে। আর যদি তারা এই সমস্যাগুলোকে মিটিয়ে না চলতে পারে তাহলে এই তাদের লক্ষ্য পূরণই হবে না। সন্ত্রাসবাদ ঘোচাবা সেটাও হবে না, বিভিন্ন দেশের মানুষের মানবাধিকার রক্ষা করবা সেটাও হবে না, সামাজিক সমস্যা দূর করবা সেটাও হবে না, তাই না? সেই একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করি বিষয়টা। একটা সময় ছিল নোকিয়া কোম্পানি সারা বিশ্বের যত মোবাইলের বাজার ছিল তার 99% তার অধিকারে ছিল, কিন্তু বর্তমানে নোকিয়া কোম্পানি কোথায়? কারণ তারা আপগ্রেড হচ্ছিল না। স্যামসাং যখন ক্যামেরা লাগাচ্ছে তারা বলছে ফোন তো শুধু কল করার জন্য, ছবি তোলার জন্য আলাদা কি রয়েছে? ক্যামেরা রয়েছে, তাহলে আমরা ফোনে কেন ক্যামেরা লাগাবো? বর্তমানে যদিও নোকিয়া কোম্পানিতে ক্যামেরা দেখতে পাও, কিন্তু বর্তমানে ওরা যতটা আপগ্রেড হয়েছে তার থেকে অনেক বেশি আপগ্রেড হয়েছে অন্যান্য কোম্পানি। এখন আমরা বলতে পারি যে নোকিয়া কোম্পানির জায়গাই নেই মার্কেটে। তুমি কিনবে নোকিয়া কোম্পানি? নিশ্চয়ই না, তাই না? কিন্তু এক সময় নোকিয়ার বাজার ছিল, নোকিয়া মানে সেই ব্যাপার, বোঝা গেল? তারা সময়ের সঙ্গে আপগ্রেড হয়নি, তাই আজকে তাদের আর কোনো জায়গা নেই। সেই রকম এই জোট নিরপেক্ষ আন্দোলনের মতাদর্শ যদি কিছুটা চেঞ্জ করে বর্তমান সময়ের সঙ্গে না মেলানো যায় এবং তাদের মধ্যেকার সমস্যাগুলোকে যদি না মেটানো যায় তাহলে এরও ভবিষ্যৎ অন্ধকার। আর যদি মেটাতে পারে খুব উজ্জ্বল, খুব সাকসেসফুল হবে, তাই না? ক্লিয়ার হলো কথাটা? আশা করছি ক্লিয়ার হলো। আর হ্যাঁ, তোমাদের যে SW দিই প্রতিদিন, কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, ওখানে অ্যান্সারটা তোমরা দিয়ে দিও। আর আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না, আর পরিবারে যদি এখনও যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, ওকে? আর লাইক করে দিও। আর আমরা নেক্সট দিন নিয়ে আসছি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের ক্লাস, ওকে?